সে কি কথা? কিভাবে হলো? এবার কি হবে? এ তো সাংঘাতিক বিষয়। আতঙ্কের নাম ডায়াবেটিস বা ব্লাড সুগার বা মধুমেহ, যা এখন প্রতি ঘরেই প্রায় বর্তমান। জানেন কি, আমাদের দেশ ভারতবর্ষের 12 থেকে 15% লোক বা মানুষ এই রোগে আক্রান্ত। আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশও খুব একটা পিছিয়ে নেই, তাদেরও প্রায় 8 থেকে 10% জনসংখ্যা এই রোগে আক্রান্ত। তাই অলিভ দি ইসব খাবারের চ্যানেল হলেও আর এই খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়েই আমরা আলোচনা করব, কারণ এর সঙ্গে এই রোগের সঙ্গে খাবার দাবারের প্রত্যক্ষ যোগ আছে। একটা কথা বলে দিই, আমার এই ভিডিওটা কিন্তু কোনো সবজান্তা দাদা বা দিদিদের জন্য বানানো নয়। আমি কোনো ডাক্তার নই বা ডায়াবেটিশিয়ান নই বা পরিসংখ্যানবিদ বা স্ট্যাটিস্টিশিয়ানও নই। আমি সাধারণ একজন ভুক্তভোগী, ডায়াবেটিক রোগে আক্রান্ত। তাই এই রোগে আক্রান্ত রোগীর দৃষ্টিভঙ্গি থেকেই এই ভিডিওটি বানানো হয়েছে। অনুরোধ করব পুরো ভিডিওটি দেখার জন্য এবং শোনার জন্য। ভালো লাগলে যাওয়ার আগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন আমার চ্যানেলটা। চলুন তাহলে শুরু করা যাক। ডায়াবেটিস ধরা পড়লেই আতঙ্কগ্রস্ত হবেন না, বরং আপনার রক্তে চিনির বা শর্করার মাত্রাকে কীভাবে কন্ট্রোল করা যায়, কত ভালোভাবে আয়ত্তে আনা যায়, সেই চেষ্টাটাই তো করতে হবে। অধিকাংশ মানুষের ক্ষেত্রে এই রোগটি সারা জীবনের সঙ্গী হতে পারে, কিন্তু একে কন্ট্রোল বা আয়ত্তে আনাটা খুব একটা অস্বাভাবিক নয়। কিছু উপায় আছে, সেই উপায়গুলো ঠিকভাবে মেনটেন এবং পালন করলে এই রোগটাকে খুব ভালোভাবে আমরা কন্ট্রোল অর্থাৎ করায়ত্ত করতে পারি। সেই বিষয়গুলো নিয়েই আজকে আলোচনা করব। 5টা স্টেপ আছে সেই বা ধাপ আছে, সেই ধাপগুলো আমি এবার শুরু করছি একে একে। ফার্স্ট স্টেপ বা প্রথম ধাপ, ব্লাড সুগার বা ডায়াবেটিস সম্পর্কে একটু জ্ঞান আরোহণ করুন। বিশদভাবে জানুন রোগটাকে, আর কী কী উপায় কীভাবে এটাকে কন্ট্রোল করতে হবে সে ব্যাপারে জ্ঞান আরোহণ করাটা খুব বেশি কষ্টকর বিষয় নয়। ব্লাড সুগার মানে আমরা বুঝি রক্তে চিনির মাত্রা বেড়ে যাওয়া, কিন্তু এটা কি আমরা জানি যে রক্তে চিনি থাকাটাই স্বাভাবিক? যদি আপনার রক্তে চিনির মাত্রা 70 mg/dL কম হয়, অনেকটাই যদি ধরুন কম হয়ে গেল, তাহলে বুঝবেন সমূহ বিপদ। আবার ঊর্ধ্বসীমার খানিকটা ছাড় আছে, 180-200 এই মাত্রার বেশি যদি আপনার লেভেলটা চলে যায় ব্লাড সুগারের, তাহলেও বিপদ। ডায়াবেটিস দু ধরনের, টাইপ 1 এবং টাইপ 2। সিংহভাগই টাইপ 2তে আক্রান্ত, তাই আমরা টাইপ 2 নিয়েই বিশদে আলোচনা করব। আমাদের শরীরে অগ্ন্যাশয় থেকে একরকম হরমোন নির্গত হয় যার নাম ইনসুলিন। এই ইনসুলিনই আমাদের শরীরের ব্লাড সুগারকে কন্ট্রোল করে। এখন যদি ওই ইনসুলিন ঠিক মতন তৈরি না হয় বা নির্গত না হয়, অথবা নির্গত হওয়া ইনসুলিনটাকে আমাদের শরীর ঠিক মতন ইউটিলাইজ বা কার্যকারী করতে না পারে, তাহলেই হুড় করে বেড়ে যাবে রক্তে শর্করার মাত্রা। আনকন্ট্রোলেবল হয়ে গেলে বাইরে থেকে ইনসুলিন ইনজেক্ট করতে হয়। তবে সবকটা স্টেপ ঠিক মেনে যদি পালন করে আমরা চলতে পারি, তাহলে আমরা নিজেই এই রোগটাকে আয়ত্তে আনতে পারবো। বাইরে থেকে ইনসুলিন আনার কোনোই প্রয়োজন নেই। ব্লাড সুগারের 3টে বেসিক চেকিং আছে: ফাস্টিং, পিপি আর HbA1c। ফাস্টিং মানে হলো সারা রাত উপোস করে, অর্থাৎ রাত্রে খেয়ে তারপর 10-12 ঘন্টা না খেয়ে শুধু জল খাওয়া চলতে পারে। সকালে প্রথম যে ব্লাডটা টেস্ট করা হয় সেটাই হচ্ছে ফাস্টিং। এর নর্মাল মাত্রা 70 থেকে 100। যদি 100 থেকে 125-এর মধ্যে আসে, তাহলে বুঝবেন আপনি প্রি ডায়াবেটিক, অর্থাৎ ডায়াবেটিস আপনার দরজায় কড়া নাড়ছে। 125-এর বেশি হয়ে গেলে একটু বিপজ্জনক। এবার আসি দ্বিতীয় চেকিং, যেটা হচ্ছে পিপি বা পোস্টপ্র্যান্ডিয়াল। এটা খাবার থেকে 2 ঘন্টা পরে চেকিংটা করতে হয়। একটা কনফিউশন মানুষের মধ্যে কাজ করে দেখেছি, যে কোনখান থেকে কোন সময় এই 2 ঘন্টাটা। এটা হচ্ছে খাওয়া শুরুর থেকে 2 ঘন্টা, খাওয়া শেষ করার পর থেকে 2 ঘন্টা নয়, ঠিক 2 ঘন্টার মাথায় এই রক্ত টেস্ট করা হয়, এবং এর নর্মাল মাত্রা 70 থেকে 140 mg/dL। এবার যদি 140 থেকে 180 বা আপ টু 200 পর্যন্ত হয়, তার মানে জানবেন আপনি প্রি ডায়াবেটিক। আর 200-র উপর হয়ে গেলে সতর্ক হন, সঙ্গে ডাক্তার কনসাল্ট করুন, আপনি ডায়াবেটিক। এই প্রথম যে দুটো টেস্ট বললাম, পিপি এবং ফাস্টিং, এটা আপনি বাড়িতেই করতে পারেন, কিন্তু তৃতীয় টেস্টটি অর্থাৎ HbA1c লেভেলের জন্য কিন্তু আপনাকে প্যাথোলজিতে যেতেই হবে। এর কোনো ফাস্টিং বা নন ফাস্টিং এরকম কোনো ব্যাপার নেই। অ্যাট র্যান্ডাম সারাদিনের মধ্যে যখন ইচ্ছা ব্লাড টেস্ট করে HbA1c টেস্টটা করতে পারেন। HbA1c টেস্টটা কি? হিমোগ্লোবিন A1c। এটার দ্বারা আমাদের রক্তের চিনির মাত্রার গড় বা অ্যাভারেজ বা প্যাটার্ন 2-3 মাসের, এটা ডাক্তারদেরকে বুঝতে সাহায্য করে। যদি আপনার HbA1c লেভেল খুব বেশি হয়, তার মানে জানবেন রক্তে আপনার মাত্রাধিক চিনি আছে, এবং তার কনসিকুয়েন্সেসে অনেকগুলো রোগ হতে পারে, যেমন দৃষ্টিশক্তির সমস্যা, চলাফেরা বা শরীরের ব্যালেন্স রাখার ক্ষমতার সমস্যা, এইগুলো হতে পারে। HbA1c লেভেল যদি 5.5 বা তার নিচে হয়, তাহলে জানবেন আপনি সেফ, আপনি ডায়াবেটিক নন। 5.6 থেকে 6.4 পর্যন্ত যদি হয়, তাহলে বুঝবেন আপনি প্রি ডায়াবেটিক।
আর একজন ডায়াবেটিক পেশেন্টের আদর্শ HbA1c লেভেল হচ্ছে 6.5 বা তার নিচে। 6.5-এর যতটাই উপরে যাবে ততটাই বিপদগ্রস্ত আপনি বুঝতে পারবেন। আমার নিজের উদাহরণটাই আপনাদেরকে দিচ্ছি। ডিসেম্বরের 6 তারিখে যখন আমার প্রথম ডায়াবেটিস ধরা পড়ে তখন আমার ফাস্টিং ছিল 278, পিপি ছিল 369, আর HbA1c লেভেল ধরাছোঁয়ার বাইরে 11.7%। প্রায় 2.5 মাস পরে 22শে নভেম্বরে আমার ফাস্টিং চলে এলো 142, পিপি চলে এলো 157, আর HbA1c লেভেল 11.7 থেকে ড্রপ করলো 6.8%-এ। তাহলে বুঝতেই পারছেন, নাথিং ইজ ইম্পসিবল। আমি খানিকটা কন্ট্রোল করতে পেরেছি, আপনারাও পারবেন। চলে আসছি দ্বিতীয় স্টেপে। লাইফস্টাইল বা জীবনশৈলীটাকে একটুখানি বদলাতে হবে, একটু সতর্ক এবং নিয়মানুবর্তীও হতে হবে। আমি ধরে নিচ্ছি আপনি 40 to 45 এজ গ্রুপে, অথবা 45+ অথবা 50+ এজ গ্রুপে। এতদিন আপনার লাইফস্টাইলটা একরকম ছিল, এখন আপনি সেকেন্ড ইনিংসের মুখে অথবা সেকেন্ড ইনিংস শুরু করে দিয়েছেন, তাই আপনাকে আপনার লাইফস্টাইলটাকে একটু অন্যভাবে এনজয় করতে হবে। যতটা পারবেন পাঞ্চুয়াল হন, ঘুম থেকে ওঠা, হাঁটাহাঁটি বা যোগব্যায়াম করা অথবা খাওয়া দাওয়া করা, ওষুধপত্র খাওয়া, এগুলো সব টাইমলি ম্যানারেই করতে হবে এবার থেকে। উদ্দাম বেহিসেবি জীবন পরিত্যাগ করুন, রাগ কন্ট্রোল করুন, হাসি মুখে থাকার চেষ্টা করুন। টেনশন জীবনের অঙ্গ, করুন অবশ্যই, কিন্তু ওভার টেনশন বা ওভার থিঙ্কিং করবেন না, এটা কোনো কাজেই লাগে না। এবার একটু উপরওয়ালাকে স্মরণ করতে শিখুন, হাইপার টেনশন অনেকটাই কমে যাবে। জোরে ড্রাইভিং একদমই অ্যাভয়েড করুন। কী হবে, একদিন একটু দেরি করে গেলে বড় জোর বসের ঝাড় খাবেন, এর থেকে বেশি কিছু তো হবে না। তার থেকে কি আপনার হাসপাতালের বেডে শুয়ে গুচ্ছের ইঞ্জেকশন আর ওষুধ গিলতে ভালো লাগবে কি? থার্ড স্টেপে চলে আসি। ব্যায়াম করেন রোজ? খুব ভালো। করেন না? বয়সের কারণে বা অন্য কোনো সক্ষমতার কারণে ব্যায়ামটা করে হয়ে ওঠে না, তাহলে নিজের পক্ষে হাঁটাহাঁটি শুরু করুন। ডাক্তাররা বলেন ব্রিস্ক ওয়াক ফর 30 মিনিটস আ ডে। আমি বলি নিজের স্বাভাবিক হাঁটাচলার থেকে একটু জোরে 40 মিনিট থেকে 1 ঘন্টা হাঁটুন। একটা জিনিস মনে রাখবেন, গল্প করতে করতে হাঁটা হয় না, নিজের সামর্থ্য থেকে হালকা জোরে হাঁটলেই হবে। বিভিন্ন স্টেপ কাউন্টিং অ্যাপস পাওয়া যায়, আপনি ওগুলোতে মনিটর করে প্রতিদিন মিনিমাম 3.5 থেকে 5,000 পা হাঁটতেই হবে আপনাকে। হাঁটার স্পিডটা এমন হবে যেন হাঁটা শেষে কমসে কম খানিকটা ঘাম শরীর থেকে বেরোয়, কিছুটা যেন ক্যালোরি বার্ন হয়। আরেকটা কথা, যেহেতু আপনি ডায়াবেটিক এবং এর জন্য ওষুধ খান, তাই হাঁটাহাঁটি অথবা ব্যায়াম করার সময় হঠাৎ করে একটা ফিলিং আপনার আসতে পারে, আপনার সুগার লেভেলটা হঠাৎ করে ফল করে যেতে পারে বা ড্রপ করে যেতে পারে, যার ফলে আপনি একটা ফিলিং অনুভব করবেন যে শরীরটা ঝিম মেরে আসছে বা অসাড় হয়ে আসছে। তৎক্ষণাৎ যেখানে থাকুন, আপনি যেভাবেই থাকুন, চট করে বসে পড়ুন সেই জায়গাতেই, এবং বসে পড়ে পকেট থেকে বের করুন সেই ডিব্বাটা, যে ডিব্বাটাতে 1 ডিব্বা ফুল চিনি রাখা আছে। চট করে ওই ডিব্বা থেকে চিনিটা মুখে ঢেলে ফেলুন দেখি, দেখবেন কিছুক্ষণ পরেই আপনার শরীরটা আস্তে আস্তে ঠিক নর্মাল হয়ে গেল, অর্থাৎ আপনার ফল করে যাওয়ার সুগার লেভেলটা আবার স্বাভাবিক ছন্দে ফিরে এলো। এটা নিয়ে টেনশন করার কিছু নেই, দিস ভেরি নর্মাল। হাঁটবেন তো, কিন্তু হাঁটবেন কীভাবে, তারও কিছু বিধিনিষেধ আছে। হাঁটার সময় শিরদাঁড়াটা সোজা রাখুন, কুঁজো হয়ে হাঁটবেন না। আর চোখের দৃষ্টিটা রাখুন চোখের সমান্তরালে, দৃষ্টিটা যেন মাটির দিকে বা নীল আকাশের দিকে না হয়। হাত স্টিফ করে হাঁটবেন না, একটু হালকা বেন্ড করে দুলিয়ে হাঁটুন, এতে ক্যালোরি বার্ন হয়। দেখুন এইভাবে হবে হাঁটাটা। আর একটা জিনিস, রাতে ঘুমোতে যাওয়ার আগে প্রতিদিন অবশ্যই ন্যূনতম 5 মিনিট ধ্যান করুন। শিরদাঁড়া সোজা রেখে বুদ্ধদেব স্টাইলে ধ্যান করুন। ওই সময় মন থেকে সমস্ত চিন্তা, দুশ্চিন্তা, ভাবনা, আবেগ দূরে সরিয়ে রাখুন। এক কাজ করুন, চোখ বন্ধ করে শুধু ওম স্মরণ করুন, বা জিজাস স্মরণ করুন, বা ইয়া আল্লাহ বা আল্লাহুম্মা স্মরণ করুন, যেটা আপনার ইচ্ছা। অদ্ভুত শান্তি পাবেন। চলে আসছি চতুর্থ ধাপে, খাওয়া দাওয়া। কী খাবো, কী খাবো না, কতটা খাবো, সেটা সঠিকভাবে জানাটা খুবই জরুরি। প্রথম কথা হলো, আপনি নর্মালি যা খান তাই খাবেন, তবে পরিমাণটায় সতর্ক হতে হবে, কমিয়ে আনতে হবে। থালা ভর্তি চুড়ো করা খাবার দিন শেষ। আপনার লাঞ্চ বা ডিনারের প্লেটটাকে যদি আমি 4 ভাগে ভাগ করি, তাহলে একটা ভাগে থাকবে প্রোটিন অর্থাৎ মাছ, ডিম বা মাংস, আর একটা ভাগে থাকবে কার্বোহাইড্রেট অর্থাৎ ভাত বা রুটি, আর যে দুটো ভাগ অর্থাৎ থালার অর্ধেক অংশ তাতে কিন্তু পুরোটাই শাকসবজি, ডাল ইত্যাদি এই সবগুলো থাকা চাই। বুঝতেই পারছেন, শাকসবজি বা ভেজিটেবল আপনার খাবারের ডায়েটের সিংহভাগ জুড়ে থাকবে। এবার আসি কী কী খাওয়া যাবে না। চিনি, নুন আর ফ্রাইড খাবার থেকে যত দূরে পারেন থাকুন। তেল, মিষ্টি, আলু যত কম খাবেন ততই ভালো। অ্যারেটেড ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস, পেস্ট্রি, সুইট অ্যান্ড জুস এগুলো থেকে যত দূরে পারেন থাকুন। চিনি ছাড়া চা খাওয়া অভ্যাস করুন। চিনি ছাড়া চা খেতে ভালোই লাগে, আমি দেখেছি। কফি যত পারেন কমই খান, না খাওয়াই ভালো। ফলের মধ্যে লেবু, আপেল, বেদানা, পেয়ারা, শশা এগুলো খান। আম, কাঁঠাল বা পেঁপে খাবেন না, কারণ এগুলো মিষ্টি জাতীয় ফল।
খাওয়ার সময় দু এক পিস আলু যদি সবজিতে পড়ে যায় খুব মহাভারত কিছু অশুদ্ধ হয়ে যাবে না, খেয়ে নেবেন। তবে আমি আলু খাওয়া প্রায় ছেড়েই দিয়েছি। তাহলে খাবোটা কি? কেন? এছাড়াও পৃথিবীতে অনেক ভালো ভালো খাবার আছে, সেগুলো খান না। বিভিন্ন শাকসবজি, মাছ, মাংস, ডিম, পনির এই জাতীয় খাবারগুলো খান না। তবে সব রান্নাই যেন নামমাত্র নুন, তেল, চিনি এগুলো ব্যবহার হয়। উচ্ছে, করলা, নিম পাতা, সজনে পাতা, জানবেন এগুলো হচ্ছে আপনার জন্য ধন্বন্তরী। প্রতিদিন যেন এগুলোর মধ্যে একটা আইটেম অন্তত আপনার পাতে থাকে। ভাত বা রুটিও পরিমাণ বজায় রেখে খান, এক গাদা খেয়ে ফেলবেন না। কিন্তু পরোটা, লুচি এই জাতীয় ফ্রাইড আইটেম ওই 9 মাসে 6 মাসে 1-2বারই ভালো, এর বেশি যেন না হয়। এতে শুধু সুগার নয়, অতিরিক্ত আপনার যদি ব্লাড প্রেশারের প্রবলেম থাকে তার জন্যও নিরাময়। স্মোকিং না করাই ভালো, কারণ এটা ব্লাড সুগার লেভেলকে রেইজ করে, বাড়ায়। আর আপনি যদি ড্রিঙ্ক করেন তাহলে সপ্তাহে 1 দিন অ্যালকোহল শুধু জল দিয়ে লিমিট করে খান, 120 ml, এর বেশি যেন না হয় সপ্তাহে। আমার জীবনে চিনি এখন শুধু পকেটেই থাকে বিপদকালের ত্রাণ হিসেবে। চলুন চলে আসি 5th স্টেপ, লাস্ট বাট নট দি লিস্ট, পঞ্চম ধাপে। ডায়াবেটিকদের প্রাথমিক ওষুধ হলো মেটমরফিন বা মেটমরফিন হাইড্রোক্লোরাইড। এর সঙ্গে ডাক্তারবাবু আরও কিছু ওষুধ আপনাকে প্রেসক্রাইব করতেই পারেন। আজকাল দেখছি ডাক্তারবাবুরা 3টে ওষুধ একসঙ্গে কম্পোজ করে দেন, তাতে রোগীদের সুবিধাই হয়। যেমন আমি যে ওষুধটা খাই সেটার নাম সিটাক্সাট ডিএম 10/100/1000। এতে মেটমরফিন 1000 mgর সঙ্গেও আছে ডাফাক্লিভলোজিন এবং সিটাগ্লিপটিন। আপনার ডায়াবেটিসের কন্ডিশন অনুসারে ডাক্তারবাবু আপনাকে ওষুধ প্রেসক্রাইব করবেন। আমি বলেছি বলে আমার ওষুধটাকেই খেতে হবে এটা যেন কখনোই না হয়। সুগার ছাড়া আরও অন্য কোনো রোগ যদি থাকে তার জন্য যদি ওষুধপত্র খান সেগুলোও কিন্তু টাইমলি আপনাকে এর সঙ্গে সঙ্গে খেতে হবে। কখনোই বলা চলবে না এত ওষুধ সারাদিনে খেতে পারি না। মনে রাখবেন এই ওষুধগুলোই কিন্তু আপনাকে সুস্থ রাখে। কখনো যদি কোনো ওষুধ খেতে ভুলে যান, যখনই মনে পড়বে খেয়ে নেবেন। তবে ওভারডোজেজ কখনোই যেন না হয়, মানে কালকে একটা ওষুধ খাইনি বলে আজকে সেই ওষুধের 2 দাগ বা 2টো খেয়ে নিলাম, এটা যেন না হয়। ডায়াবেটিক পেশেন্টদের আমি বলবো প্রতি 3 মাসে অন্তত একবার সুগার ফাস্টিং HbA1c লেভেল চেক করা এবং প্রতি 6 মাসে একবার অন্তত ডক্টর কনসাল্ট করা। কারণ তখনকার পরিস্থিতি অনুযায়ী আপনার ডায়াবেটিসের কন্ডিশন ওয়াইজ ডাক্তারবাবু আপনাকে ওষুধ বদলাতেও পারেন, অথবা ওই ওষুধের ডোজ কম বেশিও করতে পারেন, তাই নাকি? এতক্ষণ ধরে মন দিয়ে আমার কথা শোনার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। আবারও বলছি, আমি ডাক্তার নই, একজন ভুক্তভোগী মাত্র। তাই ভুক্তভোগীর দৃষ্টিভঙ্গি থেকে, অভিজ্ঞতা থেকে এবং কিছুটা পড়াশোনা করে এই ভিডিওটা আপনাদের জন্য বানালাম, যাতে আপনাদের কাজে আসে। দেখেছি ডায়াবেটিসে আক্রান্ত হলে প্রথমেই মানুষ আতঙ্কিত হয়ে পড়ে এবং মনে হাজার একটা প্রশ্ন জাগে, আমারও জেগেছিল। তারই মধ্যে কিছু প্রশ্নের উত্তর আজকে দেওয়ার চেষ্টা করলাম। অনেক কিছুই হয়তো ছেড়ে গেলাম। এছাড়াও কোনো প্রশ্ন আপনাদের মনে এলে প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, যাতে আমার খাবারের আইটেমগুলো, রেসিপিগুলো যখন পোস্ট করব তখন যেন অটোমেটিক্যালি আপনাদের কাছে পৌঁছায়। ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।